দেখেন যে ম্যাজিকের কথা আমি বারবার বলেছি না যে ম্যাজিকের ফাঁদে বিএনপি এবং জামাত ইসলামের লোকজন পড়বে, সেটা পড়েছে। এবং ইতিমধ্যে এটির বড় প্রমাণ হলো যে হাদির হত্যাকারীকে দিয়ে যেভাবে একটি চক্র, সে পলাতক চক্র যেভাবে হাদিকে হত্যা করিয়েছে এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং খুব প্ল্যান ষড়যন্ত্র করে তাকে হত্যা করে বাংলাদেশ থেকে চলে যাওয়া, সব কিছু কিন্তু আপনার মনে রাখতে হবে পরিকল্পনার অংশ। এবং পুঙ্খানুপুঙ্খভাবে চমৎকারভাবে এই পরিকল্পনার অংশগুলিকে বাস্তবায়ন করা হয়েছে। ব্যবহার করা হয়েছে কাকে? ব্যবহার করা হয়েছে বিএনপির উকিলকে, ব্যবহার করা হয়েছে বাংলাদেশের যারা সীমান্ত রক্ষাকারী বাহিনী তাদেরকে, ব্যবহার করা হয়েছে হাদিকে, যে হাদিকে মারার জন্য হাদিকেই ব্যবহার করেছে। কারণ হাদির চারপাশে হাদির আপন লোক হিসেবে সে ছিল। হাদির সাথে এমন কথা বলেছে যে হাদি নিজে তার সাথে একা একা পর্যন্ত সময় কাটিয়েছে। কোন একটা ভিডিওতে দেখেছি পাশাপাশি বসে তারা খুব হাস্যরস করছে এবং হাদির বিভিন্ন জায়গাতে হাদির সাথে গেছে। মাত্র কয়েক দিনের পরিচয় হাদির কতটা ক্লোজে চলে গেছে। এগুলো সবকিছু কিন্তু পরিকল্পনার অংশ। আমি এই কথাগুলিকে সবসময় প্রথম থেকে বলে আসছিলাম। ইভেন আমি কিন্তু আমার পূর্বের ভিডিওগুলি, আলোচনাগুলি আপনারা শুনলে সব পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন। কারণ মাথা মোটা মানুষগুলোকে বোঝানোর কখনোই সম্ভব না। আপনারা দেখেন, আমি সবসময় বলে আসছি যে এই বিএনপি আর জামাত ইসলামের মুখোমুখি অবস্থানের কারণে সুযোগ পেয়ে যে বড় বড় ঘটনা ঘটবে বাংলাদেশে, এটি অপেক্ষা করছিলাম। দেখেন হাদির ঘটনাটা ঘটে গেল, আরও ঘটনা ঘটবে। তবে হাদির ঘটনা আমাদেরকে বড় ধরনের শিক্ষা দিয়ে গেছে। দেখেন, আমি শুরু থেকে কি বলছিলাম যে বিএনপি এবং জামাতের যে মুখোমুখি অবস্থানটাও কিন্তু ষড়যন্ত্রের অংশ। এখন কেউ কিন্তু আওয়ামী লীগকে গালি দেয় না। কি মজার বিষয় হলো, যেখানে যা ঘটে জামাত ইসলাম বলে বিএনপি, বিএনপি বলে জামাত ইসলাম, কেউ কিন্তু আর আওয়ামী লীগের কথা বলে না। কারণ আওয়ামী লীগের সবাই শত্রু, আওয়ামী লীগের সবাই খারাপ আমি এটা বলছি না। আওয়ামী লীগের কিছু কিছু মানুষ যারা শেখ হাসিনাকে ডুবিয়েছে, যারা আওয়ামী লীগকে পুঁজি করে, রাজনীতিকে পুঁজি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, যারা এখন তাদের মানে ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তারা তাদের ইনকামের সারা জীবনের অর্জনের সামান্য কি অংশ খরচ করে এখন এই দেশটাকে অস্থিতিশীল তৈরি করবার জন্য, পাক করবার জন্য তারা তৈরি করে যাচ্ছে। এই যে একটা ময়ূরপঙ্খী নাচানাচি করতেছে পশ্চিমবঙ্গে, এই সম্পূর্ণ আওয়ামী পেইড এজেন্ট। একদম তাকে ধরেন ওই দেশি মানুষ তো এক প্যাকেট, যে আমরা আগে বলতাম এক প্যাকেট সিগারেট, ব্যান্সন সিগারেট, ওই পশ্চিমবঙ্গে যদি আমরা বাঙালিরা গিয়ে খুলে ইয়ে করতাম, তারা তাকিয়ে থাকতো। তো ওই কয়েক হাজার টাকা দেওয়ার পর দেখেন সে একদম পুরোপুরি পাগল হয়ে গেছে। তো তার কাছে এরকম মানে ছাত্রলীগের পলাতক অনেকে আছে যাদের পকেটের 10 ভাগের 1 অংশ দিয়ে পশ্চিমবঙ্গের পুরো মিডিয়া কেনা যাবে, এই টাইপের অবস্থা ওইসব জায়গায়। তো তাদেরকে দিয়ে এখন দেখা যাচ্ছে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য মিডিয়াকে ব্যবহার করছে, ওখানকার প্রশাসনকেও দেখা যাচ্ছে ব্যবহার করবার চেষ্টা চলছে। এবং দেখা যাচ্ছে যে বর্ডারের একটা পাশ কিনে নিয়েছে, এখান থেকে যারা যারা যাবে ওখানে রিসিভ করবে। এই খুনিও শেষ পর্যন্ত গেছে, সেখানে রিসিভ করেছে, এদিক থেকেও যারা পাঠিয়েছে তারাও রিসিভ করেছে। এই যে বড় পরিকল্পনার অংশগুলি, আমি শুরু থেকে আরও কয়েকটা কথা বলেছিলাম যে আগের আওয়ামী লীগের সবাই নয়, বারবার বলছে, আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে সেই নেতারা এবং সেই কর্মী লেভেলের অনেকে আছে যারা নেতার চেয়ে বেশি ইনকাম করেছে শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতিকে বিক্রি করে করে, আওয়ামী লীগের সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে, নষ্ট করে, বিনষ্ট করে, ধ্বংস করে দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে শুধুমাত্র টাকার জন্য ক্ষমতায় থেকে যারা পকেট ভরেছে, তারা কিন্তু এখন খুব সুন্দরভাবে দেশ থেকে পালিয়ে খুব ভালো আছে। এই মুহূর্তে ব্যবহার করছে আমাদের দেশে যারা নিরীহ এখন পর্যন্ত আছে, তাদেরকে ব্যবহার করে তারা এখনো আবারও আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করছে। এবং এগুলিকে সে প্রথম থেকে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের কিছু কিছু মানুষ আগে ক্ষমতা দিয়ে টাকা বিএনপি আর জামাত ইসলামের মানুষদের কাছ থেকে এই 17 বছর মানে শোষণ করে নিয়েছে সব অর্থ তাদের কাছ থেকে। বিএনপিকে একদম পুরোপুরি বিএনপির নেতা কর্মীদের ঘরে ঘুমাতে দেয়নি। বিএনপির নেতা কর্মীরা একরকম রিক্সা চালাতেন, আমাদের এসব নিউজ করেছি, অনেক খবর এসেছে ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন বিএনপির অনেক শিক্ষিত ছাত্র দলের, যুব দলের নেতা ঢাকায় রিক্সাতে। কারণ তাদের পকেটে পয়সা নাই, ইনকাম করবার জন্য কোনো যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি নাই, চাকরি পাওয়া যাচ্ছে না। কারণ হলো তারা বিএনপি এবং যুবদল, ছাত্রদল করে। এসব কারণে কত গল্প, কত প্যাথেটিক স্টোরি আমরা শুনিয়েছি মানুষকে। এখন সেই বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে যারা, শুনুন ভালো করে, খেয়াল করে শুনুন, যারা টাকা পয়সা নিয়ে 17 বছর যেই আওয়ামী লীগের একটা ছোট্ট অংশ শোষণের রাজনীতি করেছে, তারাই আবার এখন বিএনপিকে টাকা দিয়ে রাজনীতি করছে, জামাত ইসলামকে টাকা দিয়ে রাজনীতি করেছে। জামাত ইসলামের একটা অংশকে, বিএনপির একটা অংশকে টাকা পয়সা দিয়ে তারা রাজনীতি করছে। তার মানে কি, আগেও তারা টাকা নিয়ে শক্তিশালী ছিল এই গ্রুপের কাছ থেকে, এই জামাত ইসলামের একটা ছোট্ট অংশ, এই বিএনপির একটা ছোট্ট অংশের কাছ থেকে টাকা নিয়ে তারা ছড়ি ঘুরিয়েছে, শাসন করেছে, শোষণ করেছে। এখন আবার ওই একই টাকা দিয়ে তারাই আবার শক্তিশালী হিসেবে রাজনীতি করছে, তারাই আবার শক্তিশালী হবার চেষ্টা করছে। কিন্তু ওই
যারা শোষিত হয়েছে তারা আগেও শোষিত হয়েছে, এখনও তারা সিস্টেমেটিক ওয়েতে শোষিত হচ্ছে। আগে চাপে শোষিত হয়েছে, এখন সিস্টেমেটিক ওয়েতে শোষিত হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আপনি 5 টাকার যে উকিল 5 টাকা দিলে দাঁড়াতেন তাকে 10 টাকা দাঁড়ায় যাচ্ছে। যে পুলিশ অফিসার খুব ভাব দেখাচ্ছে আমি 24-এর পক্ষে, আমি বাংলাদেশকে হ্যান্ড করেঙ্গা ত্যান করেঙ্গা, আগের জায়গা থেকে চেঞ্জ করে আমি ভালো একটা বাংলাদেশের দিকে যেতে যাচ্ছি, বহুত কিছু বলা হচ্ছে। রাতের আধারে সেই পুলিশকে 1 টাকার জায়গাতে 10 টাকা বা 8 টাকা দিলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই হলো এখন বর্তমানে চলছে। আপনি দেখেন যেই লোকগুলিকে বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন, পরবর্তীতে যারা দোষী, স্পষ্টভাবে যারা অপরাধী ছিল, আওয়ামী লীগের লোকজনও যাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করে বারবার আমাদেরকে বলতো যে হ্যাঁ এই লোকজনের কারণে আমাদের দল ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের দলের অবস্থা খুবই খারাপ এবং আমাদের দলের এই নেতাদের কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমরা সাধারণ মানুষ যারা সাধারণ নেতা কর্মীরা কখনো টাকা পয়সা ইনকাম করিনি অবৈধভাবে, আমরাও দেখা যাচ্ছে যে এই আওয়ামী লীগকে দেখা যাচ্ছে যে করার কারণে আমরাও এখন এই ভয়ঙ্কর একটা সময়ের দিকে ধাবিত হচ্ছি, ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি। এইসব লোকগুলি কিন্তু মনে করেছিল যে অন্তত পক্ষে শেখ হাসিনার পতনের পর এই যারা আওয়ামী লীগকে ধসিয়ে দিয়েছে, যারা আওয়ামী লীগকে ধ্বংস করেছে, তারাও অন্তত বিচারের সম্মুখীন হবে। অথচ তারাও এখন হতবাক। এখন এই লোকগুলিকে যারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে অবৈধ পথে আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের রাজনীতিকে বিক্রি করে, তারাই দেখা গেছে এখন বুক ফুলিয়ে চলছে। কারণ এই টাকা পয়সা দিয়ে তারা জেলে ঢুকে, একদিক দিয়ে জেলে ঢুকাচ্ছে কেউ, ধরা হচ্ছে পিস্তল অস্ত্র সহকারে কাউকে, দেয়া হচ্ছে দেখা যাচ্ছে হালকা একটা ধারাতে। পুলিশ করছে এই কাজ। পুলিশ পাঠানোর পরে উকিল দাঁড়াচ্ছে, কোন উকিল জামাত ইসলামের বা বিএনপির উকিল দাঁড়াচ্ছে, দাঁড়ানোর পরে তাকে বের করানোর জন্য কন্ট্রাক্ট করছে কার সাথে? সিনিয়র কোনো, হয়তো শুনেছি কিছু কিছু জাজ থাকতে পারে, জাজের সাথে, যে আপনার উমুকরে ছাড়াই দিতে হবে, কত এত টাকা দিব, কন্ট্রাক্ট পুরো। পুলিশের ধারা চেঞ্জ, উকিলের নেতা গোছের উকিল দাঁড়ালেই হয়তো দিয়ে দিবে, এবং ওই পর্যন্ত যে যিনি জামিন দিবেন। শুনেছি, সত্য হতে পারে, ভেরিফাই করলে পরে আমরা জানতে পারবো, বাট এরকম শুনতেছি। সঠিক নাও হতে পারে, বাট সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ হলো এই ফয়সাল কিন্তু অস্ত্র মামলার আসামি ছিলেন। অস্ত্র মামলার বা যে কোনো মামলার 2টি বিষয়ে ধরা হয়, এক হলো নলেজ, আর একটা হলো প্রমাণ। নলেজ হলো যে একটা পজিশন, আর একটা হলো নলেজ। পজিশনটা হলো কি, ধরেন আপনি কারো কাছ থেকে একটা অস্ত্র উদ্ধার করলেন, অস্ত্রটা যদি তার ঘরের মধ্যেও পাওয়া যায়, ঘরের যে কোনো কোণাতে পাওয়া যায়, অথবা তার আশপাশেও যদি পাওয়া যায়, তার কোনো না কোনো ছোঁয়া আছে, তার কোনো না কোনো নিয়ন্ত্রণ আছে অস্ত্রের মধ্যে, তার কোনো না কোনো সম্পৃক্ততা আছে, তাহলে সে আসামি। এবং এটা জামিনযোগ্য নয়। এই মামলা জামিনযোগ্য নয় বলতে একটা পিরিয়ড পর্যন্ত সে জামিন পাবে না। আরেকটা হলো কি, নলেজ, যে আপনি যে আসামিকে ধরেছেন সে আসামির কাছে নাই অস্ত্রটা, বা তার ঘরে নাই তা ঠিক, কিন্তু সে জানে কোথায় আছে ওই অস্ত্রটা, সে জানে ওই অস্ত্র সম্পর্কে, ওই অস্ত্র কোত্থেকে এসছে। এটি শুধু অস্ত্র মামলা না, যে কোনো মামলার ব্যাপারেই, বিশেষ করে এই ধরনের টাইপের মামলাগুলির মধ্যে এই 2টি বিষয়কে মাথায় রেখেই কিন্তু এজাহারে মামলাটাকে সাজানো হয়। সেখানে আপনি দেখেন, আমি যখন জিজ্ঞাসা করেছি যে কেমনে পেলো, জামিন পেলো, বলা হচ্ছে যে হয়তো পুলিশের ধারা পরিবর্তন করে দিয়েছে, পুলিশ হয়তো পিস্তল পেয়েছে এখানে, বলেছে আরেক জায়গায়। আরে এটা বললেও তো জামিন করার সুযোগ নেই। কারণ হলো আপনি ওখানে আবার সিজার লিস্ট আছে, তাকে তো ধরেছেন ওই অস্ত্রের কারণে, তো তাকে ধরেছেন। কিভাবে তাকে কয়েক সপ্তাহের মধ্যে জামিন দেয়, কিভাবে দিয়েছে? এটি পরিকল্পনার একটি অংশ অবশ্যই। এখন বলতে পারেন উকিল দাঁড়াবে, উকিল দাঁড়িয়ে যে কোন জায়গাতে করতে পারে। আরে ভাই, তাহলে দোষীকে, যে ধারা পরিবর্তন করেছে, কোন ধারার উপরে জাজ জামিন দিয়েছে, কেন দিয়েছে, এটার জন্য জবাব দেওয়া প্রয়োজন। কারণ এত জামিনযোগ্য ধারাই থাকবার কথা না এখানে, যেহেতু অস্ত্র সহকারে তাকে ধরা হয়েছে। যাই হোক, সেটি আরেকটা তবে এগুলি থেকে যদি শিক্ষা না নেওয়া হয়, দেখেন ইন্ডিয়াতে প্রতিনিয়ত, বাংলাদেশে আমাদের সামনে ইলেকশন, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে মারামারি চলতেছে ডেইলি। হোয়াট ইজ দিস? এটাই তো পরিকল্পনার অংশ। আর একটা টিপু দাস, আমি মনে করি যে আমাদের দেশে কোনো ধরনের সংখ্যালঘিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগুরু এগুলি চলবে না। আমরা সবাই বাংলাদেশি, তবে হিন্দু ভাইদেরকে বলি, হিন্দু ভাই বা সংখ্যালঘু সম্প্রদায়ের তথাকথিত এই টাইপের কথা আমি নাম উচ্চারণ করতে চাই না। আমরা সবাই বাংলাদেশি হিসেবে বলতে চাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি। আমরা বাংলাদেশ সবার আগে, বাংলাদেশের জন্য হাদি প্রাণ দিয়েছে, বাংলাদেশের জন্য 24 হয়েছে, বাংলাদেশের জন্য 71 হয়েছে। আমরা এইসব স্পিরিটগুলিকে বুকে রেখে ধারণ করি। প্লিজ এই জায়গাতে কেউ অন্তত পক্ষে ধর্মটাকে সামনে এনে
একে অপর শত্রু হয়ে যায় না। ধর্ম আমরা যে যার মতো আমাদের ধর্ম আমরা পালন করবো, হিন্দু ধর্ম হিন্দুরা পালন করবে। এখানে ধর্মটাকে সামনে এনে আমাদের সার্বভৌমত্বটাকে যদি নষ্ট করতে চান, তাহলে কিন্তু সবাই বিপদে পড়বে। তখন কিন্তু আর ধর্ম কাউকে বাঁচাতে পারবে না। মাথায় রেখেন, ধর্মর কোথাও বলে নাই যে আপনি ধর্মকে ব্যবহার করে আপনি কারোর প্রতি আক্রমণাত্মক হন, কোনোভাবেই বলে নাই। সুতরাং আমাদের ধর্ম অবমাননার যদি কোনো ধরনের কাজ হয়, তাহলে সেটার জন্য শক্ত আইন আছে আমাদের দেশে, শক্ত আইন আছে। কিন্তু এটাকে মানে এই ধরনের কথা শুনেই হাতে আইন তুলে নিয়ে কোনো ধরনের ঘটনা ঘটাবেন, এর জন্য সম্পূর্ণভাবে যে ঘটাবেন তাকে দায় নিতে হবে। এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু ভারত না, আমরা কিন্তু কট্টরপন্থী ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। অনেক আধুনিক মানুষের এবং আধুনিক মননের মানুষের দেশ এটা। এখানে আমরা সবাই চাই মিলিতভাবে বসবাস করতে। সুতরাং যে টিপু দাস একজনকে যে মারা হয়েছে, সেটির পেছনের হয়তো বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকতে পারে বা কারণ থাকতে পারে, তবে মোটা দাগে বলতে পারি এই ধরনের ঘটনাগুলির পেছনের কারণ কিন্তু এখন আমাদের দেশীয় বিষয় নয়। এখানে আন্তর্জাতিক বা পার্শ্ববর্তী দেশের অনেক চক্রান্ত থাকতে পারে। সবাইকে সাবধান হতে হবে। অবশ্যই যদি টিপু দাসের অন্যায়ভাবে যে কোনোভাবেই হোক তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করে, তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। এটা হলো আমাদের প্রশাসনের দায়িত্ব। আর এই পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনাগুলিকে রেস্টের পশ্চিমবঙ্গে ঘটনাগুলি ঘটানোর কারণেই আমাদেরকে জানান দিচ্ছে যে এগুলি কোনোভাবে সাধারণ ঘটনা নয়, সবই ষড়যন্ত্রের অংশ। সাবধান থাকতে হবে। সামনে আবার কথা হবে, মাথায় রাখবেন। আমি যে কথাগুলি বলি এগুলিকে বিশ্লেষণ করবেন, অন্যদেরকে জানানোর সুযোগ করে দিন, শেয়ার করেন। ধন্যবাদ।